ঝাউপাহাড়ি বিলের পাশের রাস্তা ঝাউপাহাড়ি রোড। রাতে ভারী বৃষ্টি চলছে। বিল সম্পর্কে গ্রামের মানুষ বলে, ঝড় উঠলেই বিলের অন্য রূপ প্রত্যক্ষ করা যায়। এমন রাতে গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে জরুরি কল আসছে শহরের নামকরা ডাক্তার প্রশান্ত। আগেও 2-3 বার এসেছে এখানে। রাস্তাঘাট ভালোই চেনা, কিন্তু রোড দিয়ে প্রশান্ত সাইকেলে যেতে গিয়ে হঠাৎই তার চাকা পাংচার। এমতাবস্থায় তার মুখ ফুটে উঠেছে চরম ক্লান্তি ও বিরক্তি। এমন রাতেও ডাক্তারদের তো ডিউটিতে যেতেই হবে। 7 দিন 24 ঘন্টা এমার্জেন্সিতে রোগী দেখতেই হবে। বৃষ্টির মাঝে সে সাইকেল নিয়ে দাঁড়িয়ে যায়। এদিক ওদিক তাকিয়েই হঠাৎ করে এক কুঁড়ে ঘরের লণ্ঠনের আলো সে দেখতে পায়। সেটা লক্ষ্য করে প্রশান্ত সাইকেল নিয়ে রাস্তা ধরে সেদিকে সোজা হাঁটতে থাকে। কুঁড়ে ঘরটি স্থানীয় মাঝে দুলালের। ঘরের সামনে ছোট দাওয়া, আর ঘরের ভেতরে দুলাল আর সন্দীপ। সন্দীপ খাটিয়ায় বসে। শহরে ফটোগ্রাফার সন্দীপ আগে এখানে না এলেও এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে আর এই বিলের ছবি তুলতে ইন্টারেস্টেড। নৌকায় যেতে যেতে দুলালের সাথে পরিচয় হওয়ায় আজ রাতে সন্দীপ দুলালের অতিথি। ঘরের জানলা দিয়ে বিল আর পাশের রাস্তাটা দেখা যায়। ঘরে লণ্ঠনের আলো জ্বলছে। খাটিয়া, কিছু প্রয়োজনীয় জিনিসপত্র, রান্নার সরঞ্জাম ছাড়া ঘরে বিশেষ কিছু নেই। বাবু, এই রাতে আপনার বাড়ি ফেরা ঠিক হবে না। বৃষ্টির রাতে এই বিলের জলে মরা লোক ফিরে আসতে চায়। অবশ্যই আজকে থাকছি। অনেক গল্প শোনার আছে, ছবিও তুলবো। প্রকৃতি, গাছগাছালি, জীবজন্তু সবাইকে ক্যাপচার করব। এই বিলের একটা দুর্দান্ত ছবি আমাকে বেস্ট ফটোগ্রাফার অ্যাওয়ার্ড এনে দিতে পারে। বিলের ছবি তোলার আগেই নিজের শরীর থেকে বেরিয়ে নিজের আত্মা দেখে ফেলবেন বাবু। দুজনের কথাতে ছেদ পড়ল। কাছেই কোথাও দীর্ঘ বজ্রপাতের আওয়াজ হলো। সাথে দরজায় টোকা, কে যেন ডাকছে। দুলাল সন্দীপ দুজনেই চমকে যায়। একে অপরের দিকে চেয়ে দেখে। দ্বিতীয়বার কড়া নাড়ার পর দুলাল গিয়ে দরজা খোলে। প্রশান্ত ভিজে ধুতি পাঞ্জাবি পরে দাঁড়িয়ে, এক হাতে লম্বা পেন্সিল টর্চ আর এক হাতে ডাক্তারি সরঞ্জামের ব্যাগ। নমস্কার, আমি প্রশান্ত। এই গ্রামের হেলথ সেন্টারে ইমার্জেন্সি ভিজিটে এসেছি। এত বৃষ্টিতে রাস্তায় আমার সাইকেলটা খারাপ হয়ে গেছে। আমি কি যে করব বুঝতে পারছি না। মানে সাইকেল ছাড়া হেলথ সেন্টার অবধি তো যেতেও পারবো না। ডাক্তার এই সময় শহর থেকে? দুলাল দরজা খুলে দাঁড়িয়েছিল। প্রশান্তর আপাতমস্তক দেখে ও তিনি ডাক্তার জেনে দুলালের মন কৃতজ্ঞতায় ভরে গেল। প্রশান্তকে ঘরের ভিতরে স্বাগত জানালো। আপনি ডাক্তার বাবু, ভিতরে আসুন। পুরো ভিজে গেছেন, আমি গামছা দিচ্ছি, মুছে নিন। আরে, আপনি আসায় আমাদের আড্ডাটা জমে যাবে। আমিও আড্ডা দিতে বড় ভালোবাসি। দুলালদা মুরগি রান্না করছে, এখানেই একসাথে খেয়ে নিন। প্রশান্ত খানিক ইতস্তত করে, কিন্তু বাইরের অবস্থা দেখে অগত্যা ঘরে ঢুকে পড়ে। দুলাল প্রশান্তকে গামছা দেওয়ার পরে গা হাত পা দ্রুত মুছে নিয়ে প্রশান্ত, সন্দীপ ও দুলালের সাথে গরম মুরগির মাংস ভাত খেতে খেতে ভালোই গল্প জুড়ে দেয়। খাওয়া শেষে বাইরে দাওয়াতে একে একে যায় হাত মুখ ধুতে। তখনও একভাবে বাইরে তুফান চলছে। হাত মুখ ধোয়ার পরে সন্দীপ ঘরে ঢুকে গেলেও প্রশান্ত দূরে বিলের ধারে এক অপ্রত্যাশিত দৃশ্য দেখে। তার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। এত ঠান্ডাতেও কপালে ঘাম জমতে থাকে। কোনো রকমে ফ্যাস ফ্যাসে স্বরে সে দুলালকে ডাকে। দুলালদা, দুলালদা, এই বাইরে এসো, বাইরে এসো, বাইরে এসো তাড়াতাড়ি। প্রশান্তর ভয়ার্ত গলার আওয়াজ শুনে সন্দীপ ও দুলাল দুজনেই ছুটে আসে। তারা আসার পর প্রশান্ত বিলের দিকে আঙ্গুল তুলে কিছু একটা দেখায়। দূরে বিলের ওপারে
একটি নারী মূর্তি। খোলা চুলে, ভিজে যাওয়া সাদা শাড়ি পরা, হাতে একটা পুজোর থালা, মন দিয়ে আরতি করছে। মুখটা অস্পষ্ট। প্রচণ্ড বৃষ্টিতে তার ভিজে চুলগুলো পিঠে এলিয়ে পড়েছে। আরতি শেষে সে একটা লণ্ঠন জ্বালিয়ে যেন কারো উদ্দেশ্যে উঁচু করে তুলে ধরে। অত রাতে একা মেয়ে, তাও প্রচণ্ড বৃষ্টিতে বিলের ঝাপটানো জলে কি করছে সেটা আচমকা দেখেই প্রশান্ত ভয় পেয়ে গিয়েছিল। সন্দীপও প্রচণ্ড অবাক হয়ে যায়। দুলাল সেদিকে তাকিয়ে হঠাৎ হেসে বলে, বাবু ভয় পেলেন? আরে ও তো মীরা, বিলের ওপারে কুড়ে ঘরে থাকে। মীরা? মীরাকে এত রাতে একা বিলে কি করছে? আসলে বাপ মা মরা মেয়ে, একাই থাকে, বিয়ে হয়নি, বিলের জলে দ্বীপ ভাসাতে এসেছে। যাক বাবা, বাঁচালে। ওহ, আমি তো কি না কি ভেবেছি, এত রাতে বৃষ্টিতে বিলে দ্বীপ ভাসিয়ে আর কি হবে। হ্যাঁ, সে এক কাহিনী। ঘরে চলুন, পরে বলছি। এখানে বৃষ্টিতে সবাই ভিজে যাচ্ছি। সবাই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সন্দীপ প্রশান্ত খাটিয়ার উপর পাশাপাশি আজ শোয়া হয়ে সিগারেট ধরায়। দুলাল লণ্ঠনের আলো কমিয়ে মীরার কাহিনী শুরু করে। মীরা বাপের একমাত্র মেয়ে। মীরার জন্মের পরেই মীরার মা মারা যায়। বলতে গেলে ওর বাপই ওকে মানুষ করেছে। ওর বাপ বিভূতি গ্রামে চায়ের দোকান চালাতো। ওই ঘাটের পাড়ে দেখলে না একটা চায়ের দোকান রয়েছে, ওটাই বিভূতির দোকান। বিভূতি বেঁচে থাকতে তার সাথে কথা বলতাম, চায়ের দোকানে গিয়ে মাঝে মাঝে চা খেতাম। বিভূতি মারা যাওয়ার পর চায়ের দোকানটা মীরাই চালায়। পুঁথি যতদিন ছিল সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু সবই ভগবানের ইচ্ছা। 5 বছর আগে তার এক কঠিন ব্যায়ামও হয়, তাতে সব শেষ। তার মারা যাওয়ার কারণ কেউ ভালো করে জানে না। সন্দীপ ও প্রশান্ত দুজনেই চুপ করে কাহিনী শুনছিল। এইটুকু শোনার পর সন্দীপ হঠাৎ সোজা হয়ে বসে দুলালকে জিজ্ঞাসা করলো, মারা যাওয়ার কারণ কেউ জানে না কেন? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, অত বুঝি না। কেউ বলে বিনা চিকিৎসায় মারা গেছে, কেউ বলে ভুল চিকিৎসা হয়েছিল। আসল কারণ কেউ জানে না। গ্রামের হাসপাতালে কদিন ভর্তি ছিল, ভালো হয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎই একদিন অবস্থা খারাপ হয়ে সেই দিনই মারা যায়। ঠিক কি হয়েছিল আমিও জানি না। প্রশান্ত চুপ করে দুলালের কথা শুনছিল। হাতের সিগারেট শেষ করে বলল, মীরা জানে না তার বাবার কি হয়েছিল? ওই যে বললাম বাবু, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ। মীরা মেয়ে মানুষ হয়েও চেষ্টা করেছিল, কিন্তু বাপকে বাঁচাতে পারেনি। তারপর থেকেই সে অদ্ভুত রকমের চুপ হয়ে গেছে, কারো সাথে কথা বলে না। বাপের শ্রাদ্ধ মিটে যাওয়ার পর থেকেই প্রতি অমাবস্যায় রাতে বিলের জলে দ্বীপ ভাসায়। এই বুদ্ধি তাকে কে দিয়েছে আমার জানা নেই। বলে সে তার বাবাকে আবার টেনে আনবে। এই কথা বলার সাথে সাথেই ঝড় যেন দ্বিগুণ বেড়ে যায়। বিলে ঢেউ আছড়ে পড়ে আর দুলালের দরজায় আবার কেউ এসে ধাক্কা দেয়। এবার দুলাল, সন্দীপ, প্রশান্ত তিনজনই চমকে ওঠে। এবার কি এলো? দুলাল উঠে গিয়ে দরজা খোলে। সামনে খোলা চুলে মীরা দাঁড়িয়ে। দুলাল কাকা, আমার দ্বীপ নিভে গেছে। এরকম কোনোদিন হয় না। লণ্ঠনের আর দোষ কি? এত বৃষ্টিতে জ্বলবে কি করে? কতবার বলেছি, ওটা শুধু লণ্ঠন নয়, ওটা দেখিয়ে বাবার সাথে আমি কথা বলি। আলো দেখিয়ে আমি ফিরে আসতে বলি বাবাকে। লণ্ঠন কিন্তু কোনোদিনই নেবে না। এত রাতে পাগলামো না করে বাড়ি যা। আপনি যেই হন, খবরদার বলছি, বিলের ছবি তুলবেন না। মীরার কথাগুলো শুনে সন্দীপ থতমত খেয়ে ব্যাগ বন্ধ করে।
হঠাৎ ঝড় বৃষ্টি যেন তীব্র বেগে বাড়তে থাকে। বিলের জলের প্রবল ঢেউ ওঠে আর তার সাথে এক অদ্ভুত ঘটনা দেখা যায়। জলের ঢেউয়ের উপরে একটা নয়, অনেকগুলো লণ্ঠন জ্বলছে নিভছে। প্রত্যেক লণ্ঠনে নরম হলুদ আলো। এবার প্রশান্ত উঠে দাঁড়ায়, মীরাকে বলে, আপনার বাবার নামটা ঠিক কি? ওর বাবার নাম ছিল বিভূতি। কেন বাবু? আপনি ওনারই মেয়ে? প্রশান্তের চোখে কিছু স্মৃতি ভেসে ওঠে। 5 বছর আগের একটা ফ্ল্যাশব্যাক। একটা রোগীর প্রায় রক্তশূন্য মুখ, প্রবল শ্বাসকষ্ট আর তাড়াহুড়োতে নেওয়া তার একটা ভুল সিদ্ধান্ত, যা আজও তাকে তাড়া করে বেড়ায়। বিলের জলের উপর হঠাৎ এক সাদা ছায়ামূর্তি আবির্ভূত হয়। ডাক্তার, বড় দেরি করে ফেললে যে। সকলে স্তব্ধ। এই দৃশ্য দেখে প্রশান্তর চোখ ধাঁধিয়ে যায়। সন্দীপ ও দুলাল ধপ করে বসে পড়ে। মীরা আনন্দে চিৎকার করে ওঠে, বাবা ফিরেছে, বাবা ফিরে এসেছে। ডাক্তার, আমার সাথে চলো। সবাই দাওয়া থেকে বেরিয়ে রাস্তায় এসেছে। না না না, এ হতে পারে না। আমি কোথাও যাব না। সেদিন আমিও বলেছিলাম, ডাক্তার বাবু, আমি বাঁচতে চাই। শুনেছিলে কথা? সেদিন আমি বুঝতে পারিনি, বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি। আমি তোমাকে মারতে চাইনি। ডাক্তার হয়ে কেউ রোগীকে মারে না। মিথ্যে কথা। আমার সাথে তোমাকে যেতে হবে, না হলে আমি তোমার পরিবারকে শেষ করে দেব। বাবা, তুমি ফিরে এসো, আমি একা থাকতে পারছি না। ঝড়ের রাতে অনেকবার আমি ডাক শুনেছি, কিন্তু কাউকে বলিনি। কেউ বিশ্বাস করতো না বললে। সবাই বলে যে যায় সে কোনোদিন ফেরে না, কিন্তু আজ দেখলাম। সবাইকে ক্ষমা করো বিভূতি। মিথ্যে আমি বলিনি, এটা সত্যি। আমি তোমাকে ইচ্ছে করে মারিনি। আপনি সেই ডাক্তার, তাই না? আপনি মেরেছেন আমার বাবাকে। আপনি জানেন আমার বাবার কি হয়েছিল? তোমার বাবা? হ্যাঁ, আমার বাবা 5 বছর আগে ঝড়ের রাতে অসুস্থ হয়েছিলেন। হাসপাতালে ভর্তি করার পরে ডাক্তার এলেন, ওষুধ দিলেন, কিন্তু সকালেই সব শেষ। আমি অনাথ হয়ে গেলাম। তাহলে আপনি সেই পিশাচ ডাক্তার? কিন্তু লোকেরা বলে সেই ডাক্তারও এই বিলে হারিয়ে গিয়েছে। না না, আমি হারাইনি। আমি বেঁচে আছি, কিন্তু সেই রাতটা আমি কোনোদিনই ভুলবো না। প্রশান্ত বলতে গিয়ে গলা শুকিয়ে আসে। এতগুলো আলো কোথা থেকে এলো? এরা ঝড়ের রাতে মারা গেছে বাবু। যারা আর ঘরে ফেরেনি তারা সবাই এক হয়ে ডাকছে। তাদের মধ্যে আমার বাবাও আছে, তিনি আমাকে ডাকছেন। না না, তোমার বাবা মারা গিয়েছিলেন আমার ভুলে। আমি তাকে বাঁচাতে পারিনি। আমি জানতাম তার রোগটা গুরুতর, কিন্তু আমি আসলে সেদিন আমার মেয়ের জন্মদিন ছিল। বাড়ি ফেরার তাড়া ছিল, তাড়াহুড়োতে ভুল ইঞ্জেকশন দিয়েছিলাম আমি। যদিও তখন যেটা জানতে পারিনি, পরে জেনেছিলাম ইঞ্জেকশনটা ডেট এক্সপায়ার করে গেছে। যখন দিয়েছিলাম তখন জানতাম না। এরপরে আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম, মানে প্রচণ্ড ভয়। ঘটনাটা জানাজানি হলে আমার ডাক্তারের কেরিয়ার ক্ষতি হতো। তাই যারা জানতো তাদেরকে টাকা দিয়ে চুপ করিয়ে দিয়েছিলাম। বজ্রপাতের আলোয় প্রশান্তের মুখ বিকৃত দেখায়। আপনি সেই ডাক্তার? তাহলে এতদিন ধরে যার জন্য আমি অপেক্ষা করেছিলাম সেই আপনি? আমি পাপ করেছি, আমি ভুল করেছি। সেই অপরাধ বোধ নিয়ে 5-5টা বছর বেঁচে আছি। আর আজ রাতে মনে হচ্ছে বিল আমাকে নিতে এসেছে, আমাকেই। হ্যাঁ। না বাবু, বিলে যাবেন না। যাকে বিল ডাকে সে আর ফেরে না।
ঝড়ের চূড়ান্ত তাণ্ডবে বিলের অসংখ্য লণ্ঠনের আলো গোল হয়ে এমন চক্রব্যূহ রচনা করেছে, দেখলে মনে হচ্ছে গোটা বিলটাতে যেন আগুন জ্বলছে। প্রশান্তকে নিয়ে যাওয়ার জন্য ছায়ামূর্তি খুব দ্রুত এগিয়ে আসতে থাকে পাড়ের দিকে। প্রশান্তর কানে শুধু বাজতে থাকে যে কেউ তাকে অনবরত শেষ ডাক ডাকছে। প্রশান্ত যেন এবার আর নিজের মধ্যে নেই। সে প্রায় দৌড়াতে শুরু করে বিলের দিকে। পেছনে মীরা, দুলাল, সন্দীপ ছুটে আসতে থাকে প্রশান্তকে বাধা দেবে বলে। ডাক্তারবাবু, যাবেন না, আপনি গেলে আর ফিরতে পারবেন না। প্রশান্ত বিলের একদম ধারে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। দুহাত বাড়িয়ে দেয় বিলের জলের দিকে। এবার বিলের জলের উপর লণ্ঠনগুলো হঠাৎ মানুষের ছায়ার রূপ নেয়। অস্পষ্ট মুখ, কুয়াশার মধ্যে ঝাপসা শরীর, তাদের সবাই যেন প্রশান্তের জন্য অপেক্ষারত। আমার যাবার সময় এসেছে। আমি অনেক দিন ধরে নিজের থেকে পালিয়ে বেরিয়েছি, কিন্তু আর নয়। সে হাত বাড়ায়। এক ছায়া হাত ধরতে এগিয়ে আসে। বজ্রপাতের আলোয় দেখা যায় সেই মুখ মীরার বাবার মতন। মৃদু কণ্ঠে বলে, অনেক বিলম্ব হয়ে গেল ডাক্তার। বাবা, তুমি আমাকে নিয়ে চলো। আমি কি এসব ঠিক দেখছি, নাকি সবই আমার দুঃস্বপ্ন? প্রশান্ত তো যাবেন না? ঝড়ের আলো আধারিতে সবাই কাঁপতে কাঁপতে এসে দাঁড়ায়। মীরা, আমি তোমার বাবাকে বাঁচাতে পারিনি, কিন্তু যদি আমার যাওয়ায় তার আত্মা শান্তি পায়, তাহলে তাহলে সেটাই হবে আমার শেষ চিকিৎসা। সে আলতো করে ছায়ামূর্তির দিকে হাত বাড়ায়। ছায়ামূর্তি সঙ্গে সঙ্গে প্রশান্তর হাত চেপে ধরে। হঠাৎ এক তীব্র আলো প্রশান্তকে ঘিরে ধরে সজোরে নিজের দিকে টেনে নেয়। এবারে সব ছায়ামূর্তি একসাথে স্পষ্ট কণ্ঠ শোনা যায়, চলে আয়, এবার তুই চলে আয়। শেষ এক ঝলক আলো ঠিকরে পড়ে। তারপর সব লণ্ঠনগুলো আস্তে আস্তে নিভতে শুরু করে। প্রশান্তের শরীর ধীরে ধীরে অন্ধকারে অদৃশ্য হয়ে যায়। শুধু জলে একটি মাত্র লণ্ঠন ভেসে ওঠে। বিলে ঢেউ ওঠা বন্ধ। বিলের উপর লণ্ঠনগুলো সব অদৃশ্য। কেবল মীরার হাতে ধরা লণ্ঠনটা জ্বলছে। সে অপলক দৃষ্টিতে বিলের দিকে তাকিয়ে আছে। চোখে অশ্রু, মুখে বিষণ্ণ শান্তি। পেছনে সন্দীপ ভয়ে কাঁপছে। দুলাল মাথায় হাত দিয়ে বসে। বাবা, এবার তুমি শান্তি পেলে তো? এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট করে দিন। আর এই রকম আরও ভিডিওর জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।